হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের রায়োমার্টিন প্রশ্নপেশিতা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান থেকে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ভৌতবিজ্ঞান যে সেট অর্থাৎ যে স্কুলগুলো আছে তার মধ্যে যে 8 নম্বর স্কুল মালদা জেলা স্কুল, পেজ হচ্ছে তোমার কত? পেজ হচ্ছে 185, ঠিক আছে, 185 পেজের যে স্কুল আছে 8 নম্বর স্কুল, সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে যদি তোমরা ভৌতবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পুরো সেট 1 থেকে যে 13টা সেট আছে সেই সেটের পুরো সেট পিডিএফ অ্যান্সারের পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, 8145150357, ঠিক আছে। যদি পিডিএফ নিতে চাও ফুলফিল তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই পিডিএফ ন্যূনতম মূল্য আমি 35 রুপিস রেখেছি। তাহলে কীভাবে পেমেন্ট করবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো, ঠিক আছে। এখন আমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করছি। প্রথমে আমরা গ্রুপ এ যে কোশ্চেনগুলো আছে সেগুলো বলবো। প্রথমে বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যে 4টা অপশন দেওয়া আছে 4টার মধ্যে যেটা সঠিক সেটা আমাদেরকে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন বলেছে যে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন সিস্টেমের মোল সংখ্যা কত হবে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 4। কারণ যে 2 মোল হাইড্রোজেন থেকে 2 মোল স্টিম পাওয়া যায়, তাহলে 1 মোল থেকে 2/2 অর্থাৎ 1, তাহলে 4 মোল থেকে কী হবে? 4 মোল পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন সিস্টেমের মোল সংখ্যা হবে কত? 4টি। নেক্সট কোশ্চেন, যে প্রদত্ত কোনটির ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? প্রদত্ত কোনটির ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? সঠিক যে আনসার সেটা হচ্ছে অপশন ডি, জল। তারপরে নেক্সট, প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক? প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক? অ্যান্সার হবে অপশন বি, কুলম্ব। প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক? সেটা হচ্ছে কুলম্ব। নেক্সট, প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, অর্ধপরিবাহী। ওকে। তারপরে 5 নম্বর কোশ্চিন, যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? সঠিক যেটা অ্যান্সার হয় সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়াটি ঘটে থাকে। তারপরে নেক্সট, স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতিতে H2SO4 এর প্রস্তুতিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা কি? সেটা হচ্ছে অপশন বি, V2O5। তারপরে 7 নম্বর, গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে? গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে? সঠিক অ্যান্সার হবে জিঙ্ক, অর্থাৎ Z10, অপশন সি। গ্রুপ বি অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ওকে। এবং যদি তোমরা 13টা সেটে যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। সেই হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 8145150357। তোমার 1 থেকে 13টা সেটের যে যতগুলো স্কুল আছে, 1 থেকে 13টা স্কুল আছে, 13টা স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। এর মূল্য মাত্র কত? 35 রুপিস, ঠিক আছে। গ্রুপ বি এর কী বলেছেন, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। এগুলো আমি পিডিএফ আকারে সাজিয়েছি, দেখো। প্রথম যে কোশ্চেন বলেছে, ফার্স্ট কোশ্চেন ছিল তোমার যে বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থ বলতে কী বোঝো? বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থ বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে। রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলা হয়। আর বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ বুঝতে পারলে। আর পিডিএফগুলো এরকমভাবেই থাকবে, ঠিক আছে। যে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে। আর বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়জাত পদার্থ বলে। নেক্সট, অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক লেখো। গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক লেখো। আণবিক ভর এম সমান সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব।
টাইম সাইজ এটা এরকম হবে যে যে এম ইজিক্যাল টু 2D, ঠিক আছে, মানে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। অর্থাৎ এটা লিখলে হবে এম ইজিক্যাল টু 2D, যেখানে এম হচ্ছে আণবিক ভর আর ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। ওকে, তারপরে 2 নম্বর বলছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? সঠিক যেটা অ্যান্সার হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের প্রসারণ, কারণ এটি পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। তারপরে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? অ্যান্সার হবে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। অর্থাৎ তুমি এটাকে যে লিখবে এরকমভাবে যে ওয়াট, মিটার ইনভার্স আর হচ্ছে ইন্টু কেলভিন ইনভার্স। ওকে, এটাই লেখা আছে, এইভাবে লিখবে তোমরা, ঠিক আছে। আমার টাইপিং করতে এরকমভাবে করতে হচ্ছে আমাকে, তোমরা লিখবে এরকমভাবে। তারপরে নেক্সট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে 1 ভোল্ট সমান সমান কত জুল? 1 ভোল্ট সমান সমান কত জুল? অ্যান্সার হবে 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে, 3.6 ইন্টু 10⁶ জুল। এই স্টার চিহ্নটা এখানে গুণ দেবে, ঠিক আছে। তারপরে যে বার্লো চক্র কি এসিতে চলে? অ্যান্সার হবে না, বার্লো চক্র ডিসিতে চলে। নেক্সট অথবা কোশ্চিন, যে বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 থেকে 100 ওয়াটের অর্থ কী? 220 ভোল্ট থেকে 100 ওয়াট এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রবেশযুক্ত লাইনে যুক্ত করলে যেটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চিন দেখো, যে তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য করো। যে তড়িৎ লেপনের উদ্দেশ্য, যে ধাতব বস্তুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করা। ধাতব বস্তুকে জলবায়ুর হাত থেকে রক্ষা, যেমন লোহার মরচে রোধ করা, অথবা বস্তুর সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধি করা। অথবা দেখো কোশ্চেন বলছে পিতলের বস্তুর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহার করবে? পিতলের বস্তুর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহার করবে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে সত্য অথবা মিথ্যা লেখো। যে গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে তো সোডিয়াম ধাতু মুক্ত হয়, এটা কি হবে? সত্য হবে। ওকে, তারপরে 8 নম্বর কোশ্চেন, যে ওলিয়াম কি? স্পর্শ পদ্ধতিতে সালফ্রিক অ্যাসিড তৈরির সময় 98% গাঢ় H2SO4 দ্বারা সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে শোষণ করালে যে ধূমায়মান অ্যাসিড উৎপন্ন হয় তাকে ওলিয়াম বা পাইরো সালফ্রিক অ্যাসিড বলে। নেক্সট 9 নম্বর, যে তামা ও দস্তা সমৃদ্ধ একটি সংকর ধাতুর নাম লেখো। তামা ও দস্তা সমৃদ্ধ একটি সংকর ধাতুর নাম হচ্ছে কি বলতো? পিতল। ওকে, এই গেল আমাদের গ্রুপ বি এর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা গ্রুপ সি এর যে কোশ্চেনগুলো সেগুলো বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং ফুল PDF যদি নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক আছে। 1 থেকে 13টা সেটের তুমি PDF যদি অ্যান্সার সহ নিতে চাও তাহলে এই নম্বরে তোমরা মেসেজ করবে। ওকে, তো প্রথম কোশ্চেন বলেছে যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হবে যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলির পরিবাহী গতির অভিমুখ বা পরিবাহীর ওপর প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করবে। তারপরে নেক্সট অথবা দিয়ে কোশ্চেন বলেছে শক্তির সংরক্ষণ নীতি দ্বারা লেন্জের সূত্রটি ব্যাখ্যা করো। কী হবে উত্তর? যে লেন্জের সূত্র অনুযায়ী যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে আনা হয় তখন কুণ্ডলীতে এমন তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় যা চুম্বককে বিকর্ষণ করে, আর এই বিকর্ষণ বলের বিরুদ্ধে চুম্বকটিকে সরাতে যে যান্ত্রিক কার্য করতে হয় তাই কুণ্ডলীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং নতুন কোনো শক্তির সৃষ্টি হয় না, কেবল যান্ত্রিক শক্তির তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। এটি শক্তি সংরক্ষণ নীতির একটি রূপ। ওকে,
তারপরে 2 নম্বর কোশ্চিন দেখো, যে 2 নম্বর কোশ্চিন বলেছে যে লাইকার অ্যামোনিয়ার বোতলটি খোলার আগে ঠান্ডা করে নেওয়া হয় কেন? লাইকার অ্যামোনিয়ার বোতলটি ঠান্ডা করার আগে খোলার আগে ঠান্ডা করে নেওয়া হয় কেন? যে লাইকার অ্যামোনিয়া হলো অত্যন্ত উচ্চ চাপের জলের মধ্যে দ্রবীভূত অ্যামোনিয়া গ্যাসের একটি সম্পৃক্ত দ্রবণ। বোতলের ভেতরে প্রচুর গ্যাস চাপের মধ্যে থাকে। বোতলটি গরম অবস্থায় খুলে ভেতরে অতিরিক্ত চাপের কারণে সেই গ্যাসটি সজোরে ছিটকে বেরিয়ে এসে মুখে লাগতে পারে এবং বড় দুর্ঘটনা ঘটাতে পারে। ঠান্ডা করলে দ্রাব্যতা বাড়ে এবং ভেতরের চাপ কমে যায়, ফলে বোতলটি নিরাপদে খোলা সম্ভব হয়। নেক্সট অথবা কোশ্চেন, যে H2S বিজারণ ধর্মের উদাহরণ দাও। H2S বিজারণ ধর্মের উদাহরণ দাও। H2S হলো একটি শক্তিশালী বিজারক। উদাহরণস্বরূপ, যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে কমলা রঙের দ্রবণটি বিজারিত হয়ে সবুজ রঙের ক্রোমিয়াম সালফেটে পরিণত হয় এবং সালফার অধিক্ষিপ্ত হয়। তারপরে 3 নম্বর কোশ্চেন, যে অর্থাৎ অ্যালুমিনিয়াম পাত্রে আচার, চাটনি ইত্যাদি রাখা উচিত নয় কেন? আচার বা চাটনিতে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে। অ্যালুমিনিয়াম একটি সক্রিয় ধাতু হয়, এই অ্যাসিডগুলোর সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত অ্যালুমিনিয়াম লবণ উৎপন্ন করে। আর এই লবণ খাবারের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই অ্যালুমিনিয়ামের পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, এটা হচ্ছে তোমার লাস্ট কোশ্চিন গ্রুপ সি এর। আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তোমরা 1 থেকে 13টা স্কুলে যদি ফুলফিল যদি পিডিএফ অ্যান্সার সহ নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমার কী বলো তো, 8145150357। ওকে, তো লাস্ট কোশ্চিন বলছে খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। তো এক সাইডে লিখবে খনিজ, এক সাইডে লিখবে আকরিক। ঠিক আছে, এক সাইডে খনিজ লিখবে, এক সাইডে আকরিক লিখবে। এটা 1 নম্বর। খনিজ কী বলতো, যে প্রকৃতিতে ধাতুসমূহ যেসব যৌগ হিসেবে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে থাকে তাদের খনিজ বলে। আর যেসব খনিজ থেকে সহজ ও লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদের আকরিক বলে। সব খনিজই আকরিক নয়, কিন্তু সব আকরিক কী বলতো খনিজ। দুটো হয়ে গেল। তার সঙ্গে আরেকটা এক্সট্রা করে নেবে, যে আয়রন প্যারাটাইট লোহার একটি খনিজ আর রেড হেমাটাইট লোহার একটি কী বলতো আকরিক। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। শেষে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।